এই গণ অভ্যুত্থান ছিল এক বিশাল জাগরণ। একজন পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে? রাজনৈতিক ঘটনা প্রবাহের এক বিশেষ চোরা পথে ফ্যাসিবাদের উত্থান ঘটে। সেইভাবে উত্থান ঘটেছিল এই দেশে এক নির্মম এবং নিষ্ঠুর এক ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ। এরা সবসময় মানুষকে প্রলোভনমূলক কথা বলে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জনগণের রক্তগঙ্গা বইয়ে দিতে দ্বিধা করেনি। কি ৭২-৭৫ এবং কি ২০০৯ সাল থেকে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত এরা কাদেরকে হত্যা করেছে? স্কুলের, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাসুম ছাত্রছাত্রী ভাই বোনদেরকে। বন্ধুরা আমার, তাদের আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে কোলের বাচ্চা পর্যন্ত নিহত হয়েছে। ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে দেহ। হত্যা করা হয়েছে রেস্টুরেন্টের বাবুর্চি, হত্যা করা হয়েছে ফলের দোকানের কর্মচারী, হত্যা করা হয়েছে মেহেদী হাসানের মতো সাংবাদিককে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার পরে নানা শ্রেণী পেশার মানুষও এই আন্দোলনে তারা হত্যা করেছে। কারণ এই গণ অভ্যুত্থান ছিল এক বিশাল জাগরণ। এই গণ অভ্যুত্থান ছিল অত্যাচারীর বিরুদ্ধে জনগণের ভেতরের যে অফুরন্ত শক্তি, সেই শক্তির এক পারমাণবিক বিস্ফোরণ। এই বিস্ফোরণ যে জনগণের মধ্যে থাকে, আছে সুপ্ত অবস্থায়, এটা শেখ হাসিনা টের পায়নি বলেই অকাতরে ভুয়া নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, আমিডামির নির্বাচন করেছে, করে ক্ষমতায় থাকতে চেয়েছে। বন্ধুরা আমার, বিশ্বের ২-১টি দেশ ছাড়া কেউ সেই সরকারকে সমর্থন করেনি, কিন্তু নির্লজ্জের মতো জোর করে ক্ষমতায় থেকেছে। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্টরা, নাৎসিরা এইভাবেই ক্ষমতায় থাকে। কিন্তু শেখ হাসিনার সাথে পার্থক্য কি? পার্থক্য আছে। শেখ হাসিনাও ভয়ঙ্কর রক্তপিপাসু ফ্যাসিস্ট, নাৎসি। হিটলার, মুসোলিনিও নাৎসি, ফ্যাসিস্ট। এরা এথনিক ক্লিনজিং করেছে। হিটলার, মুসোলিনি জাতিগত নিপীড়ন চালিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, কিন্তু নিজের জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করার জন্য এরা জাতিকে শক্তিশালী করার চেষ্টাও করেছে। সারা পৃথিবীতে তারাই শক্তিশালী বলতে চেয়েছে। কিন্তু হিটলার, মুসোলিনি, হাসিনার মতো টাকা পাচার করেনি, ব্যাংকের টাকা লুট করেনি, শেয়ার বাজার লুণ্ঠন করেনি, সরকারি জমি দখল করেনি। এটাই হচ্ছে হিটলার, মুসোলিনির সাথে শেখ হাসিনার পার্থক্য। ওরা ছিল ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট, কিন্তু ওদের মধ্যে নিজের দেশের প্রতি প্রেম ছিল। কিন্তু শেখ হাসিনার নিজের দেশের প্রতি কোন প্রেম ভালোবাসা তো দূরে থাক, গোটা জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয় স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করাই ছিল তার এজেন্ডা। এই এজেন্ডা থেকে তিনি সরে আসেননি। তাই ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা। আজকে তিনি ভারতের দিল্লিতে সাউথ এশিয়ান জার্নালিস্টদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, ভিডিও বার্তা দিবেন। পরে তিনি ভিডিও বার্তা না দিয়ে অডিও বার্তা দিচ্ছেন। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা অনুরোধ করেছিল ভারতকে, বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে অনুরোধ করেছিল যে একজন পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে? সে তো পলাতক একজন দাগী আসামি, যার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে ফাঁসি থেকে বিভিন্ন মেয়াদে। সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে সে বক্তব্য রাখতে পারে? গতকাল
ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের মুখপাত্র জয়সওয়াল বলেছেন যে এটা ভারতের সরকারের কিছু করার নাই, তারা ভারতের সরকারের কেউ না, ওরা একটি ভিন্ন প্রতিষ্ঠান, সেইখানে কে বক্তব্য রাখলো না রাখলো কিছু বলার নেই। তো আমার বক্তব্য হচ্ছে ভারতের মুখপাত্রের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনি লড়াই করার জন্য ইংল্যান্ড থেকে যখন লর্ড কার্নিল যখন এসেছিলেন, তখন হাসিনা তাকে ঢুকতে দেয়নি তার মামলা পরিচালনা করার জন্য। কিন্তু এদেশে তার দৃষ্টান্ত আছে, তার বাবা যখন আগরতলা মামলায় বন্দী ছিলেন তখন তার জন্য কিন্তু ব্রিটেন থেকে আইনজীবী নিয়ে এসে সেই আইনজীবী আদালতে লড়াই করেছিল, কিন্তু তার বাপের দৃষ্টান্ত অনুসরণ করেনি। নিষ্ঠুর বিরোধী দল শূন্য একটি ভয়ঙ্কর একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য প্রধান বিরোধী নেত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মানুষে জেলে দুমড়ে, জেলে নিপীড়ন নির্যাতন করে তাকে হত্যার পরিকল্পনার জন্য তার আইনি ব্যবস্থাও নিতে দেওয়া হয়নি। কিন্তু সেই লর্ড কার্নিল আইনজীবী, অ্যাটর্নি অ্যাট ল, তাকে তিনি দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চেয়েছিলেন, কিন্তু ভারত সরকার তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। কেন? উনি তো একজন প্রাইভেট উকিল, বাংলাদেশ দেয়নি, ভারতের দিল্লিতে করতে চেয়েছিলেন যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আজকে শেখ হাসিনা পলাতক, ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামি, তার সেখানে অধিকার আছে, অথচ একজন আইনজীবী, ব্রিটেনের একজন আইনজীবী, তিনি এসেছেন ন্যায়সঙ্গত একটি লড়াই করার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের কোটি মানুষের সমাদৃত নেত্রী, তার আইনি লড়াই করার জন্য তাকে হাসিনা ঢুকতে দেয়নি বলে ভারত দিল্লিতে তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। আর আজকে শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে শেখ হাসিনা বলেছিলেন আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে, সেই চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক এবং এই বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, শ্রমিকের রক্ত পিপাসু একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। তো সে তো ভারতীয় রাষ্ট্র কাঠামোর মধ্যে সেখানে আছে, তাকে ভারতের আইন মেনে সেখানে চলতে হবে। তো ভারতে যে কোনো একটি সংস্থা যদি সেখানে কোনো কর্মসূচি পালন করে, কোনো অনুষ্ঠান করে, তো সেখানে তো ভারত সরকারের নিশ্চয়ই অনুমতি নিতে হয়েছে। সাউথ এশিয়া জার্নালিস্টদের যে অনুষ্ঠানটি হচ্ছে তার জন্য তো অনুমতি নিতে হচ্ছে। সেইখানে ভিন্ন দেশের একজন দাগী আসামি অডিও বার্তায় কথা বলবে, এটা ভারত নাকি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতে নাকি গণমাধ্যমের স্বাধীনতা আছে বলে বলা হয়, কিন্তু ভারত হচ্ছে এমন আচরণ করেন যে অন্য দেশের পলাতক আসামি, দাগী আসামি, তিনি যদি ভারত প্রেমিক হন তার 7 খুন মাপ।